খাদ্যমন্ত্রীর বখাটে ছেলে ধ্রুবর সঙ্গে ম্যাথ ডিপার্টমেন্টের ভীতু মেয়ে অদিতির গভীর প্রেম চলছে, যাকে বলে বিছানায় শুয়ে পড়া টাইপ প্রেম। কথাগুলো যেন মুহূর্তেই ধোঁয়ার ন্যায় উড়ে উড়ে চষে বেড়ালো পুরো ভার্সিটি। এক কান দুকান করে নোংরা কথাগুলো অদিতির কান অবধি পৌঁছালো। অদিতি যেদিন এসব শুনেছে সেদিন থেকে লজ্জায় অপমানে ওর ছোট দুনিয়াটা ভেঙে পড়েছে। সেদিন সারা রাত অদিতি ওসব কথা ভেবে কেঁদেছিল। ভীষণ ছোট এক অজপাড়া গ্রাম থেকে এসেছে ও এই ঢাকা শহরে। তাদের ওই ছোট গ্রামে মেয়ে ছেলে একসঙ্গে দেখলেই বিয়ে পড়িয়ে দেওয়া হয়। সেই ভয়ে গ্রামে কেউ প্রেম করলেও দূর গ্রামে গিয়ে দেখা করে। আর অচেনা ছেলে মেয়ে তো গ্রামে মুরব্বীদের সামনে একসঙ্গে দাঁড়ায় অবধি না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে বিয়ে করিয়ে দিলে তো ভালো, কিন্তু না, বরং মোটেও ভালো না ওদের এই নিয়ম। কারণ যেসব ছেলে মেয়ে প্রেম করে ধরা খায় তাদের নিয়ে পুরো গ্রামে পঞ্চায়েত জড়ো করে সালিশ বসে। অপমানিত হতে হয় দুই পরিবারের বাবা মা আত্মীয়কে। ওদের গ্রামে সবার মধ্যে এই প্রেম ভালোবাসা নিয়ে বিদ্বেষ একটা আছে। সেই ছোট গ্রাম থেকে উঠে এসেছে অদিতি। পড়াশোনায় ছোট থেকেই বড্ড চালাক, তাই ঢাকা ভার্সিটিতে চান্স হয়েও যায়। তারপর অদিতি ওর মা এবং বাবার সঙ্গে লাগে মহাযুদ্ধ। যুদ্ধতে অদিতি এবং ওর মা ফাহিমা ছিলেন এক পক্ষে, বিপক্ষে ওর বাবা তোফাজ্জেল। সে কি ভয়াবহ বিতিকেচ্ছা! অদিতি এখন ওসব ভাবতেও চায় না। যেভাবেই হোক শেষ অবধি স্বপ্নের ভার্সিটিতে পড়তে পেরেছে ও। এখানে আসার পর নিজের খরচ কটা টিউশনি করিয়ে চালানো হয়। গ্রাম থেকে টাকা যেগুলো আসে এগুলো বই একাডেমিক জিনিস কিনতেই ব্যয় হয়। থাকা খাওয়া খরচ ও নিজে চালায়, বাকি টাকা জমা করে। ভেবেছে কিছু টাকা জমলে এবারে ওর বাবার জন্য একটা পাঞ্জাবি কিনবে আর মায়ের জন্য একটা স্বর্ণের চিকন চেন। এইটুকু আপাতত ওই ছোট গ্রামের অদিতির ইচ্ছে, স্বপ্ন। ওই ছোট ছোট স্বপ্নগুলোই অদিতিকে বাঁচিয়ে রাখছে এতদিন যাবৎ। স্বপ্ন দেখতে দেখতে এত দূর আসা অদিতি জানতেই পারে না ওর জন্য অপেক্ষা করছে ভয়াবহ কেউ। বখাটে অশৃঙ্খল এক পুরুষ, নাম ধ্রুব। ধ্রুব ইয়ামিন নামটা ভীষণ সুন্দর। সে দেখতেও খারাপ নয়। শ্যামলাকরণের লম্বা উঁচু ছেলে। পড়াশোনার ধার কখনোই ধারেনি। বন্ধু বান্ধব মিলে সারাক্ষণ টোটো করে বেড়ানোই ওর কাজ। ধ্রুব ইয়ামিন সম্পূর্ণ বিপরীত চরিত্র অদিতি হায়াতের। তবে এই বিপরীত চরিত্র দুটোর যেন কি থেকে কি হয়ে গেল। ছোট মোটো গ্রাম থেকে আসা ভীতু অদিতির নামের সঙ্গে জড়িয়ে গেল বখাটে ধ্রুব ইয়ামিনের নামটা। সেদিনের কথা, বন্ধুরা মিলে আজ একজনের ক্লাসমেটের বার্থডে সেলিব্রেট করেছিল। শহরের এই ছেলেপেলেগুলো যেভাবে সেলিব্রেশন করে ওভাবেই ঘটল সব। ওরা কেক খেলো না, বরং একে অপরের মুখে লাগিয়ে দিতে থাকলো। অদিতি এসব চেনে না। ও বারবার মানা করার পরও তানিয়া দৌড়ে এসে হেসে মজার চলে কেক হাতের থাবায় নিয়ে মাখিয়ে দিল অদিতির মুখে। উল্লাসে মেতে উঠল পুরো ক্লাসরুম। অদিতি বোকার মতো ওদের এসব কাজ দেখছে। ওর মুখটা তৈলাক্ত হয়ে গেছে কেকের ক্রিমে। অদিতিকে এমন চেহারা করতে দেখে তানিয়া হেসে বলল, কি রে, এমন করে তাকাচ্ছিস কেন? তোকে কেক অবস্থায় সুন্দর লাগছে, সাদাপো। তানিয়া হেসে হেসে অদিতির কাজ জড়িয়ে ওর গায়ে লুটিয়ে পড়ল। বলতে লাগলো, অদিতি হাসার চেষ্টা করলো ওর দিকে চেয়ে। এমন একটা অবস্থায় কি রিয়াকশন দিতে হয় অদিতি জানে না। তবে ও কাউকে কষ্ট দিতে চায় না, বলা যায় না। ও কচু বলে উঠলেই ওরা মজা ভুলে ফুঁসে উঠবে অদিতির উপর। সেজন্য সবাইকে পাশ কাটিয়ে চলে যায় ওয়াশরুমে তখন আগে থেকে ধ্রুব দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল। অদিতির চোখে মুখে ক্রিম লেগে থাকায় ধ্রুবকে লক্ষ্য করেনি। অদিতি বেসিনে মুখ ঝুঁকিয়ে মুখে পানি ছেটাতে থাকে। মুখ ঘষতে ঘষতে মুখের তৈলাক্ততা ভাব যাচ্ছেই না। অদিতি সুন্দর গোলগাল মুখটা এত ঘষা সহ্য করলো না, রক্তিম হয়ে গেল। অদিতি হাল ছেড়ে আয়নার দিকে তাকালো। দেখতে পেল ওর পেছনে একটা ছেলে, হাতে সিগারেট। ওর দিকে কিছু একটা বাড়িয়ে আছে। অদিতি আতকে উঠে পেছনে তাকালো। টিস্যু ইউজ করো, চলে যাবে। পাশ থেকে ওই ছেলেটা হাতে টিস্যু দলাই মলাই করে এগিয়ে দিল অদিতির দিকে। অদিতি বাঁকা চোখে আশেপাশে তাকালো। একা ওয়াশরুমে ধ্রুবকে দেখে ভয়ে সেটি আশেপাশে তাকালো। কেউই নেই, শুধু ওরা দুজন। ওরা একটা ছেলে একটা মেয়ে। অদিতির বুক ঢক করে উঠল। ও টিস্যু নিল না। শুকনো মুখে অস্ফুট স্বরে শুধু বলল, লাগবে না। বলেই ব্যাগ নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেল ওয়াশরুম থেকে। পেছনে ধ্রুব টিস্যু হাতে ভ্রু কুচকে ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। টয়লেট থেকে সুমন বেরিয়ে এলো। ধ্রুব দরজার দিকে ঠায় চেয়ে আছে দেখে ও হাত ধুতে ধুতে জিজ্ঞাসা করলো, কি রে, কাকে দেখছিস খালি দরজা দিয়ে তাকিয়ে? ধ্রুব টিস্যু মেঝেতে ফেলে দিল। পা দিয়ে ওগুলো পিষে নির্বিকার ভঙ্গিতে বলল, একটা মেয়ে ছিল। সেদিন একজন দেখে অদিতির সঙ্গে ধ্রুবকে একা ওয়াশরুমে দেখে ফেলেছে। সেই মুহূর্তে ধ্রুব ভীষণ কাছাকাছি ছিল অদিতির। যেহেতু ধ্রুব ভার্সিটির ফেমাস ছেলে, মুহূর্তে পাঁচকান হয়ে গেল কথাটা। ওরা ভেবেই নিয়েছে দুজনের মধ্যে কিছু আছে। হয়তো যে প্রথম দেখেছে ও সবাইকে বলেছে দুজনের মধ্যে প্রেম হচ্ছে মনে হয়। কিন্তু বাকিরা যারা এই কথা ছড়াচ্ছে ওরা এক্সট্রা মশলা মিশিয়ে বলে বসেছে ধ্রুবর বিছানায় শুয়ে পড়েছে অদিতি। এখন ভার্সিটির অন্যান্য ছেলে মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে মজা নিতে গিয়ে ধ্রুবর বন্ধুরা অদিতিকে দেখলে ভাবি ভাবি বলে চেঁচায়।
অদিতি আজকাল টিএসসির ওদিকে যেতেই পারে না। ওর বন্ধুরা দেখলেই খেপায় ওকে। অদিতি লজ্জায় অপমানে কদিন ভার্সিটি গেল না। তারপর একদিন অদিতিদের ভরা ক্লাসরুমে ধ্রুবর একজন জুনিয়র ভক্ত ঈশান সবার সামনে অদিতিকে জিজ্ঞাসা করে বসে, এই অদিতি, ধ্রুব ভাই এত হ্যান্ডসাম, এত রাগী, বাপরে, তুই ওনারে কেমনে পটাইলি রে ভাই? বল, টিপস দে আমাদের, আমরাও মেয়ে পটাইতে কাজে লাগাবো। অদিতি চোখ রাঙিয়ে তাকালো ঈশানের দিকে। ঈশান হাসে, ওর সঙ্গে পাল্লা দিয়ে হাসছে বাকিরাও। ঢাকা শহরে সবাই ভার্সিটিতে প্রেম এইসব জিনিস ভীষণ স্বাভাবিক হিসেবে দেখে। এসব টুকটাক ওর সঙ্গে নাম মেলানো এসব ভীষণ কমন এখানে। কেউ তো আর অদিতি নয়। যেই মজার ছলে করা প্রশ্নটাও ভয় কেঁপে উঠবে, আটকে উঠবে। যদি কোনোভাবে বাবা জেনে যায় এগুলো কি হবে অদিতির? অদিতি ঈশানকে এবার চোখ রাঙিয়ে বলল, আমার তার সঙ্গে কিছুই নেই ঈশান, অযথা প্লিজ ওনার সঙ্গে আমার নাম মেলাস না। দূর, তুই ডপ মারছিস। ঈশান বড্ড বিরক্ত ভঙ্গিতে বলে উঠল। অদিতি জোরে একটা শ্বাস ফেলল। এরা কেউ অদিতির কথা বিশ্বাস করছেই না। না, আজ এর একটা বিহিত করতে হবে। অদিতি দ্রুত ব্যাগ হাতে বেরিয়ে এলো ক্লাসরুম থেকে। উদ্দেশ্য ধ্রুবদের আড্ডাখানায় যাবে। অদিতি দেখে ওই যে ধ্রুব বসে আছে সবার সঙ্গে। ওর একটা হাত কাঁধ ধরে রেখেছে আরেকটা ছেলের, অপর হাতে নিজের কোমর ধরে গল্প করছে বাকিদের সঙ্গে। আজও ব্ল্যাক শার্ট পরেছে, যার উপরের দুটো বোতাম খুলে নির্লজ্জের মতো বুকটা দেখিয়ে বেড়ানো। অদিতি ভয় পাচ্ছে এতগুলো ছেলের সামনে যেতে। ও কখনোই এসবে জড়ায়নি, প্রয়োজন পড়েইনি কোনোদিনও। অদিতিকে হঠাৎ ধ্রুব বন্ধু সুমন দেখতে পেল। সঙ্গে সঙ্গে সুমন চেঁচিয়ে উঠল, আরে ভাবি নাকি? আসেন আসেন ভাবি, ভাই এখানেই আছে। সুমনের সঙ্গে সঙ্গে বাকিরাও একসঙ্গে ডাকতে লাগলো অদিতিকে। হইচই লেগে গেল ওই জায়গা জুড়ে। ওই লোকটা এবার সোজা হয়ে দাঁড়িয়ে জিন্সের পকেটে হাত ঢুকিয়ে তীক্ষ্ণ চোখে অদিতিকে দেখে যাচ্ছে। অদিতি জোরে শ্বাস টানলো, আতঙ্কে রু অব্দি কাঁপছে। অদিতি ধীর পায়ে এগিয়ে গেল। প্রথমবারের মতো অদিতি ধ্রুবর দিকে এগিয়ে যাওয়ায় ধ্রুবর বন্ধুরাও এবার অবাক হলো। যে মেয়ে সবসময় ভাবি ডাক শুনলে চোখ মুখ ঢেকে দৌড়ে পালিয়ে যায়, আজ এই মেয়ে ওদের সামনে চোখ মুখ কুচকে দাঁড়িয়ে আছে। অদ্ভুত। সুমন বাঁকা চোখে অদিতিকে দেখলো একবার, আরেকবার ধ্রুবকে। ভেবেছিল ধ্রুব নিজেও অবাক হবে, কিন্তু স্বাভাবিক। শুধু দেখেই যাচ্ছে সামনে পা কাঁপিয়ে দাঁড়িয়ে থাকা ভীতু অদিতিকে। অদিতি সোজা ধ্রুবর সামনে গিয়ে দাঁড়ালো। ধ্রুব এবার পকেট থেকে হাত বের করে সোজা হয়ে দাঁড়ালো। অদিতি জোরে শ্বাস টানলো, তারপর থেমে থেমে বলল, একটা কথা বলতে এসেছি আমি। সুমন পাশ থেকে টিটকারি দিয়ে বলল, কথা বলবেন, সমস্যা কি? কিন্তু ভাবি, আপনি তোতলাচ্ছেন কেন? ভাই কিন্তু আপনার উপর এতটাও রাগ দেখাবে না, ভয় পাবেন না। ধ্রুব সুমনের দিকে তাকালো। ধ্রুবর ওই স্বাভাবিক নির্বিকার চাহনি দেখে সুমন চুপ হয়ে গেল মুহূর্তে। মুখে কিছুই বলা লাগলো না ধ্রুবর ওই দু চোখ যেন কাউকে শাসানোর জন্য যথেষ্ট। অদিতি ধ্রুবর চোখে চোখ রাখছে না, মাথাটা নিচু করে অস্বস্তিতে কাঁধের ব্যাগের ফিতে চেপে রেখেছে। ধ্রুব এবার অদিতির নিচু করে রাখা মুখটার দিকে একটু ঝুঁকে মেয়েটাকে দেখলো। তারপর অদিতির থরথর করে কেঁপে ওঠা ঠোঁটের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল, চোখে চোখ রেখে কথা বলো, আমি শুনছি। অদিতি ধ্রুবর চোখে চোখ রাখছে না, মাথার নিচু করে অস্বস্তিতে কাঁধের ব্যাগের ফিতে চেপে রেখেছে। ধ্রুব এবার অদিতির নিচু করে রাখা মুখটার দিকে একটু ঝুঁকে মেয়েটাকে দেখলো। তারপর অদিতির থরথর করে কেঁপে ওঠা ঠোঁটের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল। অমন ভরাট কণ্ঠস্বর শুনে অদিতি থমকে রইল। ছেলেদের সঙ্গে পূর্বে টু শব্দটি না করা অদিতির জন্য এটুকু করায় বড় সাহসের পরিচয়। অদিতি কি করবে? আতঙ্কে ডুবে মাথাটা তুলে ধীরে ধীরে তাকালো ধ্রুবর দিকে। চোখ রাখলো ধ্রুবর ওই নিরেট গাঢ় চোখ দুটোতে। ধ্রুব অদিতির চোখটা দেখলো, চোখের ভেতরটা দেখার চেষ্টাও করলো, অথচ কেমন যেন অদ্ভুত ঠেকলো সামনে দাঁড়িয়ে থাকা ওই ভীতু মেয়েটিকে ধ্রুবর কাছে। ধ্রুব নিজস্ব ভঙ্গিতে ভ্রু নাড়ালো। অদিতির যেহেতু সাহস দেখিয়েছিল, সব ওই ভ্রু নাড়ানোতেই নড়ে উঠল। অদিতির সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে এলোমেলো চোখ সরাতে লাগলো। মাঝে মধ্যে ধ্রুবর চোখে চোখ পড়ছে। লোকটা অদিতির দিকে তীক্ষ্ণ চোখে তখনও চেয়ে। হয়তো সেও মজা নিচ্ছে অদিতির ভয়কে, আতঙ্ককে। তাই অদিতি এবার শ্বাস টেনে সাহস সঞ্চয় করলো মনের মধ্যে। একবার ধ্রুবর দিকে চোখ রেখেই সরিয়ে ফেললো। তারপর কিছুটা ধীমে স্বরে বলল, আমি আসলে অপ্রস্তুত বোধ করছি কদিন ধরে। হোয়াই? ধ্রুবর অত্যন্ত স্বাভাবিক স্বর, যেন কিছুই জানে না। অদিতি কিছুটা লজ্জা অস্বস্তি নিয়ে উত্তর দিল, আপনার নাম মেলানো হচ্ছে আমার নামের সঙ্গে। আসলে আমি আমি আসলে এসবে অভ্যস্ত নই। আপনি যদি একবার বলে দিতেন ওদের যে আমাদের মধ্যে। ধ্রুব ভ্রু বাঁকালো। অদিতির কথা আটকে গেল তক্ষুনি। পাশ থেকে সুমন ঠাট্টা করে বলে উঠল, ভাবি, আপনি না কি যে মস্করা করেন? ধ্রুব ভাই কি করবে এটাতে? এটা তো পুরো ভার্সিটি ছড়াই গেছে, তাই না?
ধ্রুব ভাইয়ের কথায় কেউ কি মেনে নিবে যে আপনি আর ভাই? বাদ দিন, হবে না ভাবি। এক বাক্যে দুবার ভাবি বলা অদিতিকে ধ্রুবর সামনে বড্ড নার্ভাস করে দিচ্ছে। ওর গলা শুকিয়ে কাঠ। তবুও বুকে সাহস নিয়ে এবার করুণ চোখে তাকালো অদিতি ধ্রুবর দিকে। ধ্রুব দেখলো ওই টলমলে চোখ দুটো, যা দিঘির মতো শান্ত অথচ ভেতরটা চঞ্চল ভীষণ। অদিতি কাতর গলায় বলল, প্লিজ, আমি এত বড় বিপদে পড়ে এসেছি। ইউনিভার্সিটি এইসব শুনলে আমার বাবা আমায় খুন করে ফেলবে। বিশ্বাস। আই হ্যাভ নাথিং ইন মাই হ্যান্ড। আমি তো ওগুলো সরেনি, রাইট? ধ্রুব অদিতির কথা মাঝপথে থামিয়ে দিয়ে নিজের কথা তুলে উঠল। অদিতি কি বলবে? কথা তো সত্য। অদিতি এবার গলার স্বর আরো একটু নরম করে বলল, আপনি বললে হয়তো ওরা এসব থামাবে। ধ্রুব ভ্রুকুচকে তখনও দেখছে অদিতিকে। অদিতির নরম কণ্ঠে ওর মনটা হয়তো কিছুটা নরম করেছে, তাই সে ভরাট স্বরে বলল, ওকে ফাইন, আমি সতর্ক করে দিব ওদের, বাকিটা ওদের ইচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। অদিতি হাসার চেষ্টা করলো। ধ্রুব দেখলো ওই হাসি, মৃদু হাসিতে ঠোঁট প্রসারিত হয়েছে, চোখ ছোট করা হয়েছে, গোলগাল গাল নড়ে উঠেছে। বড্ড উপভোগ্য লাগলো দৃশ্যটা ধ্রুবর কাছে। কেন লাগলো জানে না, শুধু জানে হাসিটা সুন্দর, বেশ মায়া মায়া ভাব আছে ওতে। ওই যে অদিতি চলে যাচ্ছে, বলা যাচ্ছে পালাচ্ছে কার থেকে? ধ্রুব ইয়ামিনের থেকে। অদিতি এলো, ধ্রুবকে অনুরোধ করলো আর অনেকখানি হাসলো, তারপর আবারও চলে গেল। পুরো ব্যাপারটা ধ্রুবর বন্ধুরা ভীষণ এনজয় করলো। ওদের একজন মেধিন ধ্রুবর পেটে গুঁতো দিয়ে বলল, ভাবি আমাদের সেই পছন্দ হয়েছে, কথাবার্তা একদম গোছানো, কিন্তু বাপের ভয় পায় বেশি মনে হচ্ছে। এই মেয়ের দ্বারা জীবনেও প্রেম হবে না ভাই। ধ্রুব এবার শ্বাস ছেড়ে স্বাভাবিক হলো। ওর দিকে চেয়ে সরাসরি বলল, তোরা ওকে ভাবি ডাকবি না আর। মজা আনা হয়েছে আর না, এখানে স্টপ করছো। ধ্রুব কথাটা বলে বাইকের চাবি আঙ্গুলের ডগায় কৌশলে ঘুরাতে ঘুরাতে বাইকের দিকে এগুলো। পেছনে সবাই হতভম্ব হয়ে ধ্রুবর চলে যাওয়ার দিকে চেয়ে রইল। পাশ থেকে ইহান বিস্ময় নিয়ে বলে উঠল, ধ্রুব কি ওই মেয়েকে পছন্দ করতো না? এমনি এমনি হতে এত কিছু রুটে গেল। রাজন বলল, ভাই তো ভাবিরে ডাকতে মানা করে গেল, তার মানে কিছুই তো হইতেছিল না। সুমন পাশ থেকে ওদের সব কনফিউশন দূর করে উত্তর দিল, ধ্রুব ভাই আর প্রেম, মেটারে সবাই বাথরুমে দেখছিল ধ্রুবর সঙ্গে, তাই ওগুলো রটে গেছে, তেমন কিছু না। বাথরুমে পাশ থেকে সবার থুতনি ঝুলে পড়েছে বিস্ময়ে। সুমন সবার দিকে চোরা চোখে চেয়ে থতমত খেয়ে গেল। দ্রুত বলে উঠল, আরে বাথরুম মানে ওই বাথরুম না, বাথরুমের বাইরে ভাবি মুখ মুছতে এসেছিল, তখন দেখা হয়েছে। বা কিছু মুখ থেকে বাইর করতে পারি না, সবকিছু ডাবল মিনিং বের করাই লাগবো তোদের। ধ্রুব খাবার টেবিলে বসে আছে, ওর সামনে কাচ্চি প্লেটে তুলে রাখা। পাশ থেকে একজন কাজের মহিলা ধ্রুব এবং ওর বাবার প্লেটে সালাড তুলে দিচ্ছে। ধ্রুব খাচ্ছে, ওর সামনে বসে আছেন ধ্রুবর বাবা সৌরভ ইয়ামিন। ধ্রুবর সামনে টেবিলের উপর রাখা সিগারেটের প্যাকেট, তার পাশে বাইকের কালো রঙের চাবি, তার পাশে সানগ্লাস। একটু আগে একটা সিগারেট অর্ধেক খেয়ে সেটা ট্রেতে পিষে ফেলে খেতে বসেছে। সবকিছুই করেছে সৌরভ ইয়ামিনের সামনে। সৌরভ সবই দেখেন, কিন্তু বাধা দেননি কোনোদিনও। ছোটবেলায় ভেবেছিল শাসন করলে ছেলে মানুষ হবে, ভুল ছিলেন সৌরভ। বরং মাহারা ছেলেটা ওনার শাসনে জেদি উচ্ছৃঙ্খল হয়ে গেছে, উচ্ছন্নে গেছে একদম। একটা সময় ধ্রুব খেতে খেতে জিজ্ঞাসা করলো, কি বলবে বলো, আমি খেয়ে একটু শুভ। টেবিলের উপর রাখা সিগারেটের প্যাকেটের থেকে চোখ সরিয়ে ছেলের দিকে তাকালেন, ছোট করে শ্বাস ফেলে জিজ্ঞাসা করলেন, ভার্সিটি ঠিকঠাক যাচ্ছে তো ধ্রুব? ধ্রুবর ছোট উত্তর। সৌরভ ভেবেছিলেন ছেলের সঙ্গে কথা বলবেন, গল্প করবেন, কিন্তু ধ্রুবর এমন ছোট উত্তরে উনি কথার খেই হারিয়ে ফেললেন। এবার নিজের কথা তুললেন, শুনলাম ভার্সিটিতে এক মেয়ে। ওগুলো গুজব, নাথিং সিরিয়াস। ধ্রুবর নির্বিকার উত্তর। সৌরভ তবুও আশা ছাড়লেন না। ছেলেকে উস্কে দিতে হাসি খুশি ভাবে বললেন, যদি কাউকে পছন্দ হয় বলতে পারো ধ্রুব, পছন্দ করা কিন্তু খারাপ কিছু না। ধ্রুব তাকালো সৌরভের দিকে, ওর চোখ দুটো বরাবরের মতোই শান্ত, অনুভূতিহীন। বরাবরের সৌরভ বড় আশা নিয়ে বললেন, ডু ইউ লাভ হার ধ্রুব? ধ্রুব হাসলো, বিশ্রী হেসে বাবাকে আশাকে অপমান করে বলল, তোমার কি মনে হয় ধ্রুব ভালোবাসতে পারে কাউকে? ধ্রুবের মধ্যে এমন ওয়েট গুণ আছে? ধ্রুব টিটকারি গলা। ধ্রুব নিজের উপর উদাসীনতা যেন সৌরভ বাবা হয়ে মানতে পারলেন না। এসব মেয়ে ছেলেদের পাল্লায় ধ্রুব কখনোই পড়েনি, কিন্তু সৌরভ চান ধ্রুব প্রেমে পড়ুক। আকাশ বাতাস মিথ্যে করে এলোমেলো ধ্রুব কাউকে ভালোবেসে গোছালো হোক। বাবা হিসেবে সৌরভ এটুকুলো বড় শখ করে করেন। সেজন্য এর আগেও অনেক নামি দামি লোকের মেন নাম্বার এনে দিয়েছেন ধ্রুবকে। দেখা করার জন্য অনেক অনুরোধও করেছেন, কিন্তু ধ্রুব দেখা করেনি। উল্টো মেয়ে কল দিলে সেই ভেবে মেন নাম্বার ব্লক করে রেখে দিয়েছে। সৌরভ ভাবলেন
ওই মেয়েটার সম্বন্ধে ধ্রুবকে জিজ্ঞাসা করবেন, তারপর দেখবেন ধ্রুবর রিয়াকশন কেমন। সে যা শুনেছে সেই হিসেবে ধ্রুবর আচরণ ওই মেয়ের প্রতি কিছুটা আলাদা। মনের কোথাও আশা পুষেছেন সৌরভ। সৌরভ কিছুটা ভ্রু কুঁচকে ধ্রুবকে লক্ষ্য করলেন। ধ্রুব আনমনে খাচ্ছে। সৌরভ এক পর্যায়ে বলে ওঠেন, মেয়েটার নাম কি একটু বলো। তোমার জন্য এক মেয়ের চরিত্র নিয়ে গুজব রটে গেল, ব্যাপারটা তো সামলাতে হবে আমার। ধ্রুব সময় নিল না, বলল, আমি ওকে লক্ষ্য করিনি। আই ডোন্ট নো হার এক্স্যাক্টলি। সৌরভ হতাশ শ্বাস ফেললেন। কি আর বলবেন তিনি? যা বলার যা এগিয়ে নিয়ে যাওয়ার, ছেলে এক কথাতেই সবকিছুর ইতি টেনেছে। ধ্রুব খেতে খেতে বলল, যে কাজের জন্য এসেছো বলে ফেলো। এসব ফাউল কথা বলে সময় নষ্ট করো না। ধ্রুবর কাট কাট গলায় সৌরভ এবার সরাসরি চলে গেলেন অন্য কথায়। বললেন, মহাকালের দিকে আজ একবার যেতে হচ্ছে তোমার। ওই দিকের পোলাপাইন ফ্যাক্টরিতে কিছু ঝামেলা করছে, মিটমাট করে আসো। ছবি নাম পাঠিয়ে দিও। ধ্রুব তাচ্ছিল্য হেসে প্লেটেই হাত ধুয়ে উঠে গেল। ধ্রুব চলে যেতেই সৌরভ ছেলের যাওয়ার দিকে মলিন চোখে চেয়ে রইলেন কিছুক্ষণ। তারপর ছোট করে শ্বাস ফেলে বললেন, আমি হয়তো তোমাকে কখনোই বোঝাতে পারবো না ধ্রুব। আমাদের বাবা ছেলের সম্পর্কটা শুধু দেওয়া নেওয়া কখনো ছিল না। এসব তোমার মনের ভুল, রাগ, এর বেশি আর কিছুই না। আকাশটা হঠাৎ করে ভীষণ কালো হচ্ছে, বোধহয় বৃষ্টি পড়বে আজ এক্ষুনি। ধ্রুব এই আসন্ন বৃষ্টির পরোয়া করল না, বাইক নিয়ে বেরিয়ে পড়ল। দুপুরে ঘুমোতে চেয়েছিল, অথচ বাবার প্রতি অজানা বিশ্রী রাগ মাথায় চেপে থাকার দরুন সেই ভাত ঘুমও নেওয়া হলো না। মাথায় বৃষ্টির সম্ভাবনা নিয়ে যেভাবে ছিল সেভাবে বেরিয়ে এসেছে বাড়ি ছেড়ে। রাগটা আপাতত তুঙ্গে। তাই আজ শুধু মিটমাট করবে না, বরং পিটিয়ে আসবে কাউকে, সেই চিন্তা নিয়ে ফুসতে ফুসতে বেরিয়ে এসেছে ধ্রুব ইয়ামিন। মহাখালীতে সৌরভের চা পাতার ফ্যাক্টরি আছে, সাইড ব্যবসা সেটা। সৌরভ চেয়েছেন কখনো পথ চলে গেলে এসব ফ্যাক্টরির ব্যবসা দিয়ে চলে যাবেন বাকিটা জীবন। তাই আজকাল বেশি সময় দেওয়া হচ্ছে ওসবে। ফ্যাক্টরিতে এসব ঝামেলা রোজ লাগে, ধ্রুবই সবসময় মিটিয়ে দিয়ে আসে সব। বলা যায় সৌরভ ইয়ামিনের ডান হাত তার ছেলে ধ্রুব ইয়ামিন। ফ্যাক্টরির সামনে ইট দিয়ে কতগুলো বসার জায়গা করে কিছু তরুণ ছেলে পেলে বসে আছে। সবাই বসে রাস্তায় কাঠ খেলছে। ধ্রুব বাইকে বসে ওদেরকে তীক্ষ্ণ চোখে দেখলো। পেছন থেকে সুমন বলে উঠল, আঙ্কেলের পাঠানো ছবিটা ওদের সঙ্গে মিলেছে ভাই। বাইক থেকে নাম। ধ্রুব বাইকের ইঞ্জিন বন্ধ করতে করতে বলল। সুমন নেমে দাঁড়ালো। ধ্রুব বাইকের ছবি প্যান্টের পকেটে ঢুকাতে ঢুকাতে এগিয়ে যাচ্ছে ওদের দিকে। বড় বড় পা ফেলে ওদের সামনে গিয়ে দাঁড়ালো ধ্রুব। ওরা তেমন একটা পাত্তা দিল না ওকে। নিজেদের মতো করে কাঠ খেলতে ব্যস্ত সবাই, অথচ ওদের কপালে যে শনি নাচছে সেটা তো ওরা জানেই না। ধ্রুব কিছুক্ষণ দাঁড়িয়েই রইল, তারপর আচমকা সোজা জুতো দিয়ে পিষে ধরল রাস্তায় পড়ে থাকা কাঠগুলো। কোন মাদার বে! একটা ছেলে ধ্রুবর জুতোয় ঘুষি দিয়ে মাথা তুলে উপরে তাকালো। ধ্রুব নিজস্ব ভঙ্গিতে ভ্রু নাড়িয়ে তাকিয়ে আছে ওদের দিকে। ওরা ধ্রুবকে চেনে। সৌরভ ইয়ামিনের উশৃঙ্খল ছেলে। আজ অব্দি সৌরভ ইয়ামিনের টিকিটাও কেউ নাড়াতে পারেনি। তার পেছনে সবচেয়ে বড় হাত তার ছেলে ধ্রুব ইয়ামিন। সবকিছুই জেনে বুঝে সৌরভ ইয়ামিনের বিরুদ্ধে ওরা মাঠে নেমেছে। এর পেছনে ইন্ধন যোগাচ্ছে বিপক্ষ দলের একজন উদ্দেশ্য, কোনো একটা হাঙ্গামায় সৌরভ ইয়ামিনের নামটা জড়িয়ে তার পথ হাতিয়ে নেওয়া। ওরা ধ্রুবকে দেখে দ্রুত তেজ দেখে উঠে দাঁড়িয়ে গেল। সবাই তীক্ষ্ণ চোখে ধ্রুবকে তাড়িয়ে তাড়িয়ে দেখছে। ধ্রুব মাথাটা হালকা কাত করে সবাইকে একবার দেখে নিল, তারপর হঠাৎ এগিয়ে গিয়ে সোজা ঘুষি দিয়ে বসলো সামনে থাকা ছেলেকে। নাম রাজু। ছেলেটা নাকে হাত চেপে মৃত্যু আর্তনাদ করে ছিটকে সরে গেল দু কদম। ধ্রুব সরতে দিল না, বরং কলার চেপে ওকে নিজের সামনে এনে আবারও দাঁড় করালো। তারপর সোজা নাক বরাবর আরেকটা ঘুষি। বাকি ছেলেরা আচমকা এমন আঘাত দেখে কিছুটা ভড়কে গিয়েছে। ওরা ফ্যাল করে রাগান্বিত ধ্রুবকে দেখছে। তবে ওদের নেতা শাহিন ধ্রুবকে তখনও ভালো করে চেনে না। ও ধ্রুবর এমন কাজে রেগে মেগে এগিয়ে এসে ধ্রুবর কলার ধরে চেঁচিয়ে উঠল, ওই শালার পুত, রাজুর কলার ধরছস কেন? শুয়োরের বাচ্চা, বাপের চামচা সাজস? ধ্রুব কোনা চোখে ভ্রু বাঁকিয়ে শাহিনের কলার ধরা হাতটার দিকে একবার তাকালো, তারপর ধীরে ভাবে তাকালো ওর দিকে। চোখ ভয়ঙ্কর লাল হয়ে গেছে ওর। অত্যাধিক শান্ত স্বরে বলল, কলারটা স্যার। শাহিন ছাড়ে না, বরং ভাব দেখে হাতের মুঠোয় আরো শক্ত করে পিষে ধরে ধ্রুবর এলোমেলো ইস্ত্রিবিহীন শার্টের কলার। চেঁচিয়ে বলল, এই ধরছি, কি বাল ফালাবি ফালা দেখি। ওই ছেলে তখনও জানে না আগত ঝড় সম্বন্ধে। ধ্রুব ইয়ামিন যে তার এক থাবায় চারিপাশের সবকিছু লন্ডভন্ড করে ফেলে, ওর জন্য ছোট একটা শাহিনকে সামলানো তুরির ব্যাপার। শাহিন তখনও রক্ত চোষান্নে ধ্রুবর দিকে চেয়ে আছে। ধ্রুব এবার মৃদু হাসলো, বিশ্রী একটা হাসি দিয়ে। হঠাৎই রাজুর কলার ধরে রাখা অবস্থাতে কলার পা দিয়ে লাথি দিয়ে বসলো শাহিনের একদম মেন পয়েন্টে। তাৎক্ষণিক কুকড়ে
উঠে ছিটকে গেল 2 কদম, 2 হাতে চেপে ধরল ব্যথাতুর জায়গা। ধ্রুব চিৎকার করে উঠল। তোর কলিজা কত বড় রে সুরের বাচ্চা! আমার দুর্বল কলার চাপস আজকে তোরে! রাগে অন্ধ ধ্রুব ওর সামনে থাকা ছেলের মাথাটা টেনে নিয়ে ব্যথায় নীল হয়ে যাওয়া শাহিনের মাথায় ধাক্কা খাইয়ে বাড়ি দিল। দুটোর মাথা একে অপরের সাথে ধাক্কা খাওয়ায় দুজনেই ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ল। চিৎকার চেঁচামেচিতে মুহূর্তে লোক জড়ো হয়ে গেল জায়গাটায়। সবাই অবাক চোখে দেখছে মন্ত্রীর ছেলের বখাটেপনা, লড়াই। ধ্রুব পাগলের মতো লাথি দিচ্ছে ওদের গায়ে। একজন তো ধ্রুবর এমন মারামারি দেখে বলেই উঠেছে, কবে যেসব নেতাদের থাইকা মুক্তি মিলবো আমাদের দেশটারে খাইয়া ছাড়লো এই গুন্ডারা। অদিতি ওদিকটায় যাচ্ছিল, ও টিউশনই আছে আজ। ভীষণ জ্বর ওর গায়ে, তবুও আজ পড়াতে বেরিয়েছে, না হলে একদিনের স্যালারি কাটা যাবে। অদিতি অবশ্য বলেছিল স্টুডেন্টের মাকে ওর অসুস্থতার কথা, কিন্তু তিনি খুব একটা সহানুভূতি না দেখে দোনামোনা করতে লাগলেন। তাই না চাইতেও অদিতি বেরিয়েছে এই অসুস্থ শরীরেই। আসার পথে রাস্তায় ধ্রুবকে কাউকে মারতে দেখে ও দাঁড়িয়ে গেল সেখানে। কি জন্যে অদিতি জানে না, কিন্তু দাঁড়ালো সেটা বুঝতে পারছে। পাশ থেকে মুরব্বীদের এত কথা শুনে অদিতি তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব রাগে কাঁপছে, কাঁপতে কাঁপতে এবার পাশ থেকে স্টিক তুলে মারতে শুরু করেছে কয়েকটাকে। সুমন বারবার আটকানোর চেষ্টা করছে, ধ্রুবকে পারছে না। অতটুকু সুমন কি পারে আদৌ খ্যাপা ধ্রুবর সঙ্গে? সুমনকে ঠেলে ছিটকে ফেলে দিয়েছে ধ্রুব, তাই আপাতত সুমন একপাশে কোণঠাসা হয়ে দাঁড়িয়ে রয়েছে। অদিতি দেখছে তখনও কেমন পাষণ্ডের মতো মারছে ওই লোক। গায়ের লোম সোজা হয়ে গেল অদিতির এসব দেখে। গ্রামে মারামারি লাগলে কখনো অদিতি সরাসরি দেখেনি। দ্রুত ওর মা ওকে ঘরে ঢুকিয়ে তালাবদ্ধ করে রেখে দিয়েছে, কিন্তু আজ যা দেখছে ও সেসব জীবনে প্রথমবার দেখছে। অদিতি চোখ মুখ খেলছে আতঙ্ক, ভয়ে ভয়ে দেখতে থাকছে খ্যাপাটে ধ্রুবকে। ধ্রুবকে দেখতে দেখতে সুমনের হঠাৎ চোখ গেল একটু দূরে তটস্থ হয়ে দাঁড়িয়ে থাকা অদিতির দিকে। চোখগুলো দুর্বলতায় ভেঙে আসছে, যার অসুস্থ লাগছে ওকে। অদিতি দেখে সুমন ওর দিকেই তাকিয়ে আছে। অদিতি দ্রুত চোখ ফিরিয়ে নিল। সুমন এগিয়ে গিয়ে ধ্রুবর হাত টেনে ধরল। ধ্রুব তাকালো। সুমন মিনমিন করে বলল, ধ্রুব ভাই, ভাবি দেখছে। ধ্রুব রক্তলাল চোখে আশেপাশে তাকালো। ওই মেয়ে দাঁড়িয়ে আতঙ্কিত মুখটা বানিয়ে ধ্রুবকে দেখছে। অথচ যেই না ধ্রুবর চোখে চোখ পড়ল অদিতির, অমনি অদিতি আটকে উঠে দ্রুত পেছনে ফিরে পা চালিয়ে পালাতে লাগলো। ধ্রুব দেখলো বেনুনি দুলিয়ে মেয়েটা পালিয়ে যাচ্ছে ওদিক থেকে, ধ্রুব থেকে পালাচ্ছে। ধ্রুব আবার সুমনের দিকে তাকালো। সুমন ধ্রুবর ওই তাকানো দেখে ভরকে গেল এক প্রকার। সঙ্গে সঙ্গে ঠোঁটে আঙ্গুল চাপলো। ধ্রুব দাঁত খিচিয়ে বলল, সুমন, ডু ইউ থিঙ্ক আই ফাকিং কেয়ার অ্যাবাউট হার? সুমন আর চোখে অদিতির দাঁড়িয়ে থাকা জায়গার দিকে তাকালো। অদিতি নেই। অদিতি তখন চোখ মুখ কুচকে দ্রুত ব্যাগ হাতে জায়গা থেকে পালিয়েছে। ধ্রুব সুমনের থেকে মুখটা সরিয়ে অগ্নি শ্বাস ফেলে সামনে তাকালো। ছেলেটার নাককে শেষবারের মতো ঘুষি বসাতেই ওই ছেলে ধ্রুবর পা ধরে বসে পড়ল। কাতরাতে কাতরাতে বলতে লাগলো, ভাই আর এই ভুল হইব না, আমার আম্মার কসম, ছাইরা দেন ভাই, দোহাই আপনার। ধ্রুব পা নাড়িয়ে ওকে সরাতে চেষ্টা করলো, পারল না। একটু পর ধ্রুব জোরে শ্বাস টেনে পা ধরে বসে থাকা ছেলেটার দিকে চেয়ে কণ্ঠে আগুন ঝেড়ে বলল, নেক্সট টাইম মনে রাখবি, দুর্বল এমিন অ্যান্ড ওর পাপ দুটোই ঢাকা শহরের কোণত্রাস। একটার সঙ্গে লাগতে যাবে, অপরটা তোর হাড় হাড্ডি এমন জায়গায় ফেলবে যে কুত্তাও মুখ দেবে না। ধ্রুবর কথাটা বলে ছেলেটাকে লাথি দিয়ে চলে গেল বাইকের দিকে। পেছনে পিছনে সুমন দৌড়িয়ে আসছে। বৃষ্টির মধ্যে বাইকটা বেশিক্ষণ চালাতে পারেনি ধ্রুব। সুমন টেনে নামিয়ে দিয়েছে ওকে, না হলে ধ্রুব ছইছে বেশি। অসুখ বিসুখ লেগেই থাকে। সামান্য বৃষ্টিও সহ্য হয় না। ওর বাবাও একই রকম। দুজনের জিন একই জায়গায় এসে থমকে যায়। কিন্তু ধ্রুব নিজের শরীরের পরোয়া কখনোই করে না। তবে সুমন তো করে। ও তাই বড্ড বুঝিয়ে সুঝিয়ে বাইক থেকে নামালো ধ্রুবকে। একটা ছাউনিতে দুটো দাঁড়িয়েছে, বাইকটা পাশেই রাখা। ধ্রুব ছাউনির নিচে দাঁড়িয়ে সিগারেট ধরালো। সুমন পাশ থেকে কিছুটা ভয় ভয় নিয়ে বলল, ভাই, আজকে বিকেলের মধ্যে অলরেডি 7টা হয়ে গেছে, এবার থামো প্লিজ। ধ্রুব সিগারেট মুখে নিয়ে হাসলো, আবার ওই বিশ্রী ভাবলেশীন হাসি। সুমন ওই হাসি দেখে গুটিয়ে গেল। ধ্রুব সিগারেটের ধোঁয়া মাথা উঁচু করে উপরের দিকে ছেড়ে দিল, তারপর বলল, তোর সমস্যা হলে তুই চলে যা, বিরক্ত করবে না আমাকে। সুমন আর কথা বাড়ালো না। ও ধ্রুবকে এই অবস্থায় এখানে রেখে কিছুতেই যাবে না, এটা ধ্রুব নিজেও জানে। তাই সুমন চুপচাপ দেখতে লাগলো ধ্রুবকে, ধ্রুবর হাতের আঙ্গুলের ফাঁকে পড়ে থাকা সিগারেটটাকে। আচমকা এক পশলা বৃষ্টির মতো একথা থেকে দৌড়ে অদিতি এদিকেই আসছে। সুমন সবার আগে দেখলো অদিতিকে। অদিতি মাথায় ব্যাগ দিয়ে নিজের মাথাটা ঢেকে দৌড়াচ্ছে ছাউনির দিকে। সুমন অস্ফুট স্বরে বলল, ভাই, ভাবি। ধ্রুব হেলায় তাকালো সামনে। অদিতি দৌড়াচ্ছে, ওর পা দুটো বৃষ্টির পানি ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে। মসৃণ পায়ের আঘাতে রাস্তায় জমে থাকা বৃষ্টির পানি ছলকে উঠছে।
ভিজে যাচ্ছে অদিতির মসৃণ পা, কাদা মাখা চলে। এই বৃষ্টির মধ্যে পায়জামা একটু তুলে দৌড়াচ্ছে, তারপরও পায়জামার নিচে কাদা লেগে গেছে। ধ্রুব সিগারেট খেতে খেতে দেখছে সব। অদিতি দৌড়ে এসে ছাউনির নিচে ততক্ষণে দাঁড়িয়েছে, ধ্রুবর পাশে দাঁড়ানো। অদিতি তখনও ধ্রুবকে খেয়াল করেনি। অদিতি মাথার উপর থেকে ব্যাগ নামিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে গায়ের জামা থেকে পানি ঝাড়ার চেষ্টা করছে। ততক্ষণে ধ্রুব চোখ সরিয়ে নিয়েছে অদিতির থেকে। ও নিজের মতো করে আনমনে সিগারেট খাচ্ছে। জামা ঝাড়তে ঝাড়তে হঠাৎ অদিতির চোখ গেল পাশে। ধ্রুব দাঁড়িয়ে, ধ্রুব ইয়ামিন ওর পাশেই নিজের মতো করে সিগারেট খাচ্ছে, আশেপাশে সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। অদিতি আটকে উঠল। ওর চোখে ভাসছে আজকে দুপুরের ঘটনা, কিভাবে নরপিশাচের মতোই পিটিয়েছে ওসব ছেলেদের। অদিতি ঠোক গিলে ব্যাগটা নিজের সঙ্গে আরো ভালো করে চেপে ধরে একটু সরে দাঁড়ালো পাশে। ধ্রুব সিগারেট খেতে খেতে ফিক করে হাসলো, যাকে বলে তাচ্ছিল্যের হাসি। হয়তো লক্ষ্য করেছে অদিতি ওকে ভয় পাচ্ছে, গুটিয়ে নিচ্ছে নিজেকে ওর থেকে। ধ্রুব কিছুই বলল না, শুধু একটু হেসে আবারও আগের মতো নির্বিঘ্নে সিগারেট ফুঁকতে থাকলো। সুমন পাশে কথা বলার জন্য উসখুস করছিল। ও নিজেকে দমাতে না পেরে বলেই ফেললো শেষমেশ, ভাবি এই বৃষ্টির মধ্যে কোথায় গেছিলেন? আবারও ভাবি? অদিতির মুখের রং ফ্যাকাশে হয়ে গেল, চোরা চোখে ধ্রুবর দিকে তাকালো। হয়তো আশা করেছিল ধ্রুব মানা করবে, কিন্তু ধ্রুব তেমন কিছুই করলো না। ও তখনও উদাসীন। সুমন অদিতির এমন অস্বস্তিকর তাকানো দেখে নিজেই বুঝিয়ে নিল। ও দ্রুত নিজেকে শুধরে বলল, সরি নট ভাবি, অনলি অদিতি। এখন বলেন কোথায় ছিলেন ওই বৃষ্টিতে? অদিতি জড়সড়ভাবে দাঁড়িয়ে ছোট করে বলল, টিউশনি করাতে গিয়েছিলাম। সুমন অবাক হলো, বলল, এত বৃষ্টিতে? অদিতি উত্তর দিল না। মলিন হেসে চুপ করে দাঁড়িয়ে রইল। ধ্রুব এসব শুনছে না, ও এসবে নেই। আচমকা আকাশ চিরে আলো দেখা গেল। অদিতি চমকে আকাশের দিকে তাকালো, তারপর আচমকা এক ভয়াবহ আকাশের গর্জন। অদিতি চেঁচিয়ে উঠে ছাউনির পিলার চেপে ধরল। সুমনও কিছুটা ভয় পেয়েছে। ও অদিতির দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে রং বদলে গেছে। জোরে জোরে শ্বাস ফেলতে ফেলতে আকাশের দিকে তাকাচ্ছে ফাঁকে ফাঁকে। আকাশের গর্জনে ফোবিয়া আছে অদিতির। পাশ থেকে সুমন ধ্রুবর কানের কাছে উঁচু হয়ে এসে বিড়বিড় করলো, ভাই, ভাবি মনে হয় বৃষ্টি ভালোবাসে না। রোমান্সের খাতায় আপনার আরো 1 নম্বর কাটা। ধ্রুব এসব ফালতু কথা শুনে ভ্রু কুচকে সুমনের দিকে তাকালো। সুমন সঙ্গে সঙ্গে ঠোঁটে আঙ্গুল চেপে আবারও সোজা হয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর বাচাল সুমন আবারও কথা তুলে অদিতিকে জিজ্ঞাসা করলো, আপনার বৃষ্টি ভালো লাগে না নাকি অদিতি? অদিতির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। ও আনমনে আকাশের দিকে তাকালো। আকাশে তখন ঝড়ো বৃষ্টি ঝুমঝুমিয়ে রাস্তায় পড়ছে বৃষ্টির ফোঁটা, ভীষণ সুন্দর ছন্দ তুলছে। অদিতি আনমনে শেষ দেখতে দেখতে বলে উঠল, বৃষ্টি আমার জীবন থেকে অনেক কিছু কেড়েছে। বাকি কথা শেষ করতে পারে না অদিতি। তার পূর্বেই ধ্রুব সিগারেট মেঝেতে ফেলে বৃষ্টির মধ্যে ছাউনি থেকে বেরিয়ে গেল। সুমন হতবাক। ও দৌড়ে গেল ধ্রুবর দিকে। ধ্রুব বাইক চালু করছে। ইতিমধ্যে দুজন ভিজে একাকার। সুমন বৃষ্টিতে ভিজছে, বলল, ভাই বৃষ্টিটা থামুক, আরো একটু থাকি, তুমি অসুস্থ হয়ে যা। ধ্রুব তাকালো, ভ্রু কুচকে চাপা স্বরে বলল, তুই গেলে যা, না গেলে মুড়ি খা, আমার টানবি না সবে। ধ্রুব কথাটা বলে বাইকের ইঞ্জিন চালু করলো। সুমন আর কি করবে? না চাইতেও এই বৃষ্টি বাদলের দিন ধ্রুবর বাইকে চড়ে বসলো। অদিতি দেখছে ধ্রুব চলে যাচ্ছে। সম্পূর্ণ কাক ভেজা মাথার চুল লেপটে গেছে কপালে। ঝড়ো বাতাসে ধ্রুব ইয়ামিনের গলার ঝুলানো স্টার লকেটের চেন ক্রমাগত দুলছে। সকালটা কোনো রকমে মুখে রুটি গুজে অদিতি বেরিয়ে এসেছে হোস্টেল থেকে। আজ সিটি আছে একটা। সারা রাত জ্বরের ঘরে তেমন একটা পড়তে পারেনি। যেটুকু পড়েছে সেটুকু মস্তিষ্কে নিয়ে বেরিয়েছে। অদিতির চোখ মুখ ক্লান্তি দুর্বলতায় রীতিমতো ভেঙে আসছে। মাথাটা ঘুরাচ্ছে ক্রমশ। ও হেঁটেই যায় প্রতিদিন অনেকটা পথ, আজও হাঁটছে। মলিন চোখে মুখে চেয়ে আছে রাজ্যের অসুস্থতা। হঠাৎ কল এলো অদিতির ফোনে। বাটন ফোনটা ব্যাগ থেকে বের করে দেখে ওপাশে মা। অদিতি হাঁটতে হাঁটতে কলটা রিসিভ করলো, সালাম করলো। ওপাশে ফাহিমা বললেন, ও মা, ভালো আছিস তুই? জ্বরটা কমেছে তোর? অদিতি দুর্বল গলায় হাসলো। মায়ের এমন আহ্লাদি গলা শুনে গলে পড়ে গেল একদম। উত্তর দিল, আগের চেয়ে একটু ভালো আছি মা। মিথ্যে কথা। এই যে অদিতির মাথা ঘুরাচ্ছে, এক্ষুনি যেন লুটিয়ে পড়বে। তবুও কি হাসি মুখে মিথ্যা বলে যাচ্ছে গতকাল থেকে ফাহিমাকে। ওপাশ থেকে ফাহিমার চিন্তা তাতেও কমে না। তিনি কিছুটা চিন্তিত গলায় বলল, তোর গলা তো শুকনো লাগছে রে। আর এত আওয়াজ কোথায় তুই? আমি রাস্তায় মা, ভার্সিটিতে যাচ্ছি। অদিতি হাঁটছে ফুটপাত ধরে। এত জ্বরেও ভার্সিটি যাওয়া লাগে? ফাহিমার কপাল কুঁচকে গেল চিন্তায়। টেস্ট আছে মা, যাওয়াটা দরকার। কিন্তু ওপাশে ফাহিমার কিছু বলতে না দিয়ে তোফাজ্জল ফোন কেড়ে নিলেন। অদিতি সেটা বুঝতে পেরে তাড়াহুড়ো করে সালাম করলো। তোফাজ্জল জিজ্ঞাসা করলো,
বাবা, জ্বর যেহেতু কমেনি, তাহলে এত পড়াশোনা নিয়ে আদিক্ষেতা কেন দেখাচ্ছ? হোস্টেলে শুয়ে থাকবে তা না করে এখন রাস্তায় জ্বর নিয়ে ঘুরে বেড়ানো হচ্ছে না? অদিতি কি বলবে? তোফাজ্জল ঘুরে ফিরে পুরো ব্যাপারটা অন্যদিকে টেনে নিচ্ছেন। অদিতি নিচু গলায় বলল, টেস্ট দেয়াটা দরকার আব্বা। তোফাজ্জল হাসেন, তাচ্ছিল্য করে বলেন, ওসব বুঝি আমি যা বলে দিয়েছি মনে আছে তো? ভার্সিটিতে পড়াশোনাটাই যেন করো, বেলাল্লা পড়ায় জড়িয়ে যেও না। আবার বাপের মুখটা তো এখনো উঁচু আছে, সেটা এবার চুনকালি দিয়ে বসো না যেন। ঢাকার পোলাপান ভালো না, ভেবে চিন্তে থেকো। আবারও একই কথা, একই খোঁচা। অদিতি ছোট করে শ্বাস ফেলে উত্তর দিল, ঠিক আছে, জড়াবো না। মেয়েটা অসুস্থ গো, এখনই এসব কি বলো? ফোনটা আমাকে দাও। ওপাশে ফাহিমা মেয়ের অস্বস্তির কথা ভেবে ফোন কেড়ে নিলেন তোফাজ্জলের থেকে। ফাহিমা আরো কিছুক্ষণ অদিতির সঙ্গে কথা বলে তারপর কল কাটলেন। অদিতি ফোনটা কেটে আবারও ব্যাগে রাখলো। আকাশের দিকে একবার চেয়ে তাচ্ছিল্য ভরা হাসলো। আকাশটা যেন আজও বিদ্রুপ করছে অদিতিকে, আঙ্গুল তুলে দেখিয়ে দিচ্ছে, তোর জীবনে আমি একমাত্র শত্রু নয়, আরো আছে, আরো আসবে, সবে তো শুরু। অদিতি মাথাটা নামালো, পরপর আবারও পা চালালো ভার্সিটির দিকে। অদিতি কোনো রকমে পরীক্ষা দিতে বসলো। পরীক্ষা দেওয়া শেষ করে বেরিয়ে এসে দেখে বাইরে সবাই একজোট হয়ে হাসাহাসি করছে। অদিতি কিছুটা এগিয়ে গিয়ে আবার কি মনে করে দাঁড়িয়ে রইল। তানিয়া নামের মেয়ে হেসে হেসে হাতে থাকা চিরকুট দেখিয়ে বলল, দেখ লাভ লেটার, ভেতরে কি লেখা জানিস? বাকিরা উৎসুক চোখে তাকালো। অদিতি দেখছে সবাইকে। হুমা বলল, কি লেখা রে? তানিয়া ফিসফিস করে ওদের কিছু বলল। ওর কথা শুনে বাকিরা অবাক হয়ে তানিয়ার দিকে তাকালো। পরপর অট্টহাসিতে একে অপরের গায়ে লুটিয়ে পড়ল। অদিতি ওদের দেখলো, ছেলে মেয়ে কি অবলীলায় মিশছে, অথচ অদিতি ছেলে দেখলে আটকে উঠে 10 হাত দূরে সরে যায়। অদিতি ছোট করে শ্বাস ফেলে চলে এলো সেখান থেকে। ওর আপাতত কোনো ফ্রেন্ড নেই, কদিন হয়েছে এসেছে এখানে, তেমন একটা বন্ধু পাতানো হয়নি কারো সঙ্গে। টুকটাক কথা হয়েছে মেয়ে ব্যাচমেটদের সঙ্গে। কেউ যেচে বন্ধুত্ব করতে এগিয়ে এলে 2 দিন পর নিজেরাই চলে যায় অদিতির সীমারেখার মস্ত বড় লাইন দেখে। অদিতি হাসে, একাকী লাইফ ও এর আগেও কাটিয়েছে, তবে এখানে এসে সবার এত বন্ধু বান্ধব দেখে ওরও ইচ্ছা হয় কারোর সঙ্গে সবকিছু শেয়ার করতে, কিন্তু কেউ এগিয়ে আসে না অদিতির সঙ্গে বন্ধুত্ব করতে। অদিতিও জড়তায় এগিয়ে যায় না, এভাবেই চলছে। অদিতি এখন হোস্টেলে যাবে, আবার শরীর ভালো লাগছে না, আবারও চারিপাশ বারবার অন্ধকার হয়ে যাচ্ছে, জ্বরটা আবার বোধহয় ফিরছে। অদিতি ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটালো। আয়নায় যখন নিজের দুর্বল ভেজা মুখটা দেখলো, ও যেন দেখলো ওর পেছনে ধ্রুব দাঁড়িয়ে, হাতে টিস্যু, ঠোঁটের ফাঁকে সিগারেট। অদিতি চমকে উঠে পেছনে তাকালো, কেউ নেই। ভ্রম ছিল ওটা অদিতির। অদিতি ঢোক গিলল, চোখে মুখে আবারও কয়েক ঝাপটা পানি দিয়ে ওড়নার কোনা দিয়ে মুখটা মুছে ভেজা চুলে ক্লাচার বেঁধে নিল আবারও। তারপর ব্যাগ নিয়ে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। ধ্রুব সবে প্রফেসরের রুম থেকে বেরিয়ে এসেছে, হাতে একটা অভিযোগনামা, যা আজ ধ্রুবকে ডেকে নিয়ে ওর হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। ভার্সিটির রুলস রেগুলেশন ভঙ্গ করার জন্য ধ্রুবর বাবাকেও কল করা হয়েছে। ধ্রুব তখন হেসেছে খুব। প্রফেসররা ধ্রুবর হাসি দেখে যার পর নয় বিরক্ত হয়ে কল কেটে ধ্রুবকে কটা কথা শুনিয়ে আবারও ছেড়ে দিয়েছেন। কি লাভ এ ছেলেকে কিছু বলে? সে একই ঘাটতেরা সারা জীবন থেকে যাবে। ওর বাপও একইভাবে দোষী। ছেলের ভুল, অশৃঙ্খলতা অদেখা করে যান সবসময়। পুরো ডিপার্টমেন্টে ধ্রুবর উপর বিরক্ত, একই সাথে বিরক্তর বাবার প্রতিও, কিন্তু কি করবে, বহিষ্কারও করতে পারেন না, তাদের সেই সাহস নেই, তাই সহ্য করা লাগে। ধ্রুব সোজা হেঁটে ওদের বট গাছের নিচে আড্ডাখানায় আসতে এই বৈমন রাজন সুমন নামের এই 3 ইডিয়েটের দল ওকে ঘিরে ধরল। ধ্রুব গিয়ে বট গাছের নিচে বসেছে। রাজন এগিয়ে এসে বলল, শুধু শুধু ভাইকে বারবার ডাকায়নি ওই প্রফেসরগুলো, বেহুদা খাটনি ভাই। আজ আপনার কি রোজ দিল ভাই? ধ্রুব তখন কোকাকোলার ক্যান মুখে দিয়ে গিলছে। ও অন্যদিকে চেয়ে হাতের অভিযোগনামা বাড়িয়ে দিল রাজনের দিকে। রাজন অভিযোগনামা লুফে নিয়ে পড়া শুরু করলো। সুমনও সাথে আছে। ইমন এগিয়ে গিয়ে ধ্রুবর পাশে বসলো। উদাসীন ধ্রুবকে কিছুক্ষণ দেখে তারপর আচমকা বলে উঠল, ধ্রুব, তুই কি জানিস তুই নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু? ধ্রুব আবারও বিশ্রী হাসলো, গা ছাড়া ভাবে বলল, জানি। এখন কি করব? নাচবো? ইমন হতাশ হলো ভীষণ। ও তবু হাল ছাড়লো না, চেষ্টা করলো ধ্রুবকে বোঝানোর। ধ্রুবর কাঁধে হাত রাখলো, বলল, তুই চাইলেই একবার নিজের লাইফকে গুছিয়ে নিতে পারিস, কিন্তু তুই নিজেও জানিস তুই অনেক ব্রিলিয়ান্ট ছেলে, কিন্তু এসব মারামারি ঝামেলাতে জড়িয়ে নিজের সব ট্যালেন্ট জলে ফেলছিস কেন বলতো? মজা লাগে তাই। ধ্রুব আবারও হাসে। ইমন দীর্ঘশ্বাস ফেলে। এই ধ্রুব জীবনেও শুধরাবে না। ইমন আরো কিছু বলবে তার আগেই হঠাৎ পাশ থেকে সুমন বলে ওঠে, ভাই ওই দেখো ভাবি যাচ্ছে। সুমনের চেঁচানোতে সবাই সামনে তাকালো। হেলায় পড়ে ধ্রুব তাকালো।
যেন সুমনের ভাবি হওয়ার অধিকার একমাত্র ওই নির্দিষ্ট মেয়েটারই। মেয়েটার নাম অবশ্যই অদিতি হতে হবে। ধ্রুব তাকালো, অদিতি যাচ্ছে, পা ফেলছে এলোমেলো, যেন এক্ষুনি পড়ে যাবে। মাথার সামনে বেবি চুলগুলো ভিজে চুপচুপে হয়ে আছে, চাদর দিয়ে পেট অবধি শরীর ঢাকা, যেন ভীষণ ঠান্ডা। অথচ আজ তাপমাত্রা উগ্র 42 ডিগ্রি। এত গরমেও গায়ে একটা বিশাল ভারী চাদর জড়ানো, চোখে মুখে ভীষণ দুর্বলতা। অসুস্থ নাকিও? ধ্রুব ভ্রু কুচকে ফেললো তাৎক্ষণিক। অসুস্থ? কি অসুখ হয়েছে ওর? হঠাৎ নিজের এমন চিন্তায় নিজেই ভীষণ বিরক্ত হয়ে গেল ধ্রুব। মুখ দিয়ে নিজের জন্য একটা বিশ্রী গালি বের হয়ে এলো ধ্রুবর। অসুস্থ হওয়া কোনো বড় কিছু না, মানুষ মাত্রই অসুস্থ হয়, এটা স্বাভাবিক। সবকিছুই স্বাভাবিক নিয়মেই ঘটছে। ধ্রুবর অযথা কাউকে নিয়ে মাথা ঘামানো উচিত না, কোনো ছাপোষা গ্রামের মেয়েকে নিয়ে তো নয়। ও চোখ সরিয়ে ফেললো অদিতির থেকে। দেখবে না আর ওই মেয়েকে, নাহলে কালো জাদু করে ফেলবে ধ্রুবকে। বলা যায় না, আজকাল এসবই হচ্ছে। এতক্ষণ ধ্রুবর মনে যা চলছে সেটা এই পাশ থেকে রাজন বলে ফেললো। ভাই, ভাবির মনে হয় অসুখ, দেখো না চোখ মুখের কি বেহাল দশা। কিন্তু এই অসুখ নিয়ে ভার্সিটিতে কেন আসছেন? পড়াশোনা নিয়ে এত তেল কেন ভাই ওনার? কই, আপনার তো এত তেল কোনোদিন দেখলাম না। ধ্রুব আবারও তাকাতে চাইলো অদিতির দিকে, আরেকবার দেখতে চাইলো ওই গোলগাল নিষ্পাপ ভয় ভয় চেহারাটা, কিন্তু তাকালো না। নিজেই নিজেকে অপমান করলো মনে মনে। বিশ্রী কয়েকটা গালি দিয়ে দমিয়ে ফেললো। কিন্তু আচমকা পাশ থেকে সুমন চেঁচিয়ে উঠল, ভাই, ভাবি কপাল চেপে দুলতেছে, পড়ে যাবে নাকি? ধ্রুব শুনলো, অথচ এবারেও তাকালো না। চুপ করে বসে ক্যান থেকে কোকাকোলা গিলছে। ওর মুখ ভর্তি কোক, কিন্তু গিলতে পারছে না। নিঃশ্বাস আটকে গেছে বোধ হচ্ছে। আরে আরে, ভাবি পড়ে গেছে তো। বলেই সুমন আটকে দ্রুত উঠে দাঁড়িয়ে গেল। ধ্রুব সঙ্গে সঙ্গে এবার তাকালো। অদিতি রাস্তার মধ্যে পড়ে গেছে মাথা ঘুরে। আশেপাশে তেমন একটা লোক না থাকায় অদিতিকে কেউ ধরতে পারেনি। কজন একটা মেয়েকে রাস্তায় পড়ে থাকতে দেখে এগিয়ে এসেছে। অদিতিকে ঘিরে রেখেছে কজন ছাত্রছাত্রী। ধ্রুব আচমকায় দাঁড়িয়ে গেল, কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থাকলো। ইমন পাশ থেকে ধ্রুবকে এত অশান্ত হতে দেখে কাঁধে হাত রাখলো আলতো করে। ধ্রুব আগাবে কি আগাবে না ভাবতে লাগলো। পরে ভাবলো, দরকার কি, আছেই তো মানুষ, ধরেছে ওকে, ওর সেখানে যাওয়ার কোনো দরকার নেই। দরকার ছাড়া ধ্রুব ইয়ামিন কি কোনো কাজ করে কখনো? ধ্রুব ইগো দেখিয়ে আবারও বসে গেল নিজের জায়গায়। বসে আবারও কোকের ক্যান মুখে লাগালো। কোক খেতে খেতে তীক্ষ্ণ চোখে পরক করতে লাগলো অদূরে অদিতিকে ঘিরে হতে থাকা দৃশ্য। পাশ থেকে হতভম্ব চোখে সুমন, রাজন, ইমন ধ্রুবকে দেখে যাচ্ছে। ইমন নিজের বিস্ময় চেপে রাখতে না পেরে বলেই ফেললো, তুই এখানে যাবি না ধ্রুব? ধ্রুব উত্তর দিল না। তখনও ভ্রু কুচকে দেখে যাচ্ছে অদিতির চোখে মুখে একটা মেয়ে পানি ছেটাচ্ছে। ওদিকে কিছুটা শোরগোল লেগেছে। অদিতির জ্ঞান আসছে না, ওকে হাসপাতালে নিতে হবে। একটা ছেলে এগিয়ে গেল, অদিতিকে পাজা কোলে তুলবে সেজন্যে। এবার আর ধ্রুব নিজেকে দমিয়ে রাখতে পারে না। কোক ভর্তি ক্যানটা ছুঁড়ে ফেললো দূরে। বড় বড় পা ফেলে এগিয়ে গেল অদিতির দিকে, ওর কাছে। ধ্রুব আসছে দেখে ছেলেরা আপনা আপনি সরে গেল। সবাই ইতিমধ্যে ধ্রুব অদিতির গুজবকে সত্যি বলে জানে। ধ্রুবকে আসতে দেখে মেয়েরাও সরে দাঁড়ালো। ধ্রুব গিয়ে অদিতির পাশে হাঁটু গেড়ে বসলো। বুক থেকে চাদর সরে গেছে। ধ্রুব সেটা লক্ষ্য করে আর চোখে পাশে দাঁড়িয়ে থাকা ছেলেদের লক্ষ্য করলো। যে মেয়ে সম্পূর্ণ গা ঢেকে রাখে, ঢিলে সালোয়ার কামিজে ওড়না পরে শালীনভাবে, ওর এমন অবস্থা লোকে দেখছে ভেবেই কেন যেন ধ্রুব রাগ হলো ভীষণ। ও কড়া চোখে আশেপাশের মানুষের দিকে না চেয়ে বলে উঠল, 5 মিনিটে জায়গায় খালি করো, এভরি সিঙ্গেল ওয়ান। সবাই ধ্রুব শান্ত স্বরের কথা শুনে সুরসুর করে চলে গেল মুহূর্তেই। ধ্রুবর পাশে ততক্ষণে এসে দাঁড়ালো ওর বন্ধুরা। ধ্রুব অদিতি চাদরের এক কোণা আঙ্গুলের ফাঁকে চেপে ধরলো। ওর হাত কাঁপছে, শিভারিং হচ্ছে প্রচন্ড। ধ্রুব অশৃঙ্খল হলেও আজ অব্দি মেয়ে স্পর্শ করেনি। ওর হাত বোধহয় এই জন্যই কাঁপছে, নাকি অন্য কারণে। ধ্রুব ওর কাপা হাতটা দেখলো, ঢোক গিলল। তারপর কাপা কাপা হাতেই অদিতির বুকে চাদর মেলে দিল। তারপর তাকালো অদিতির ফ্যাকাশে মুখটা দেখে। ইমন পাশ থেকে বলল, ওকে হাসপাতালে নিতে হবে ধ্রুব, দেখে মনেই হচ্ছে অনেক দিন থেকে সিক। ধ্রুব তাকালো অদিতির দিকে। কি করবে ভেবে পাচ্ছে না। কোলে নিবে? কেন নিবে? ধ্রুব ইয়ামিনের হাত কেন ওকে ছুবে? কেন ছুবে? কোন অধিকারে? ধ্রুব ইয়ামিন কে কাউকে অধিকার নিয়ে ছোঁয়ার? ও তো নোংরা একটা কিডস রেফ, এই পৃথিবীর বোঝাও। ও কেন এই নিষ্পাপ মেয়েটাকে স্পর্শ করবে? ওর নোংরা হাতের স্পর্শ কেন মলিন করবে কোনো মেয়েকে? ধ্রুব ভাবছে। মনের এই হীনমন্যতায় কিছুক্ষণ পড়ল ধ্রুব। ওর চোখে পড়ল অদিতির শ্বাস প্রশ্বাস কমে আসছে। ধ্রুব হঠাৎ নিজের মনের বিবাদের সঙ্গে অন্যায় করলো। মনকে চমকে দিয়ে পাজা কোলে তুলে নিল অদিতিকে। পাশেই দাঁড়িয়ে থাকা 3 ইডিয়েট ধ্রুবকে দেখছে হতভম্ব চোখে। ধ্রুব অদিতিকে পাজা কোলে তুলে নিয়ে শুধু এইটুকুই বলল, ইমন ওভার ডাক। ইমন সঙ্গে সঙ্গে পকেট থেকে ফোন বের করলো। ধ্রুব এগিয়ে যাচ্ছে, দুহাতে পাজা কোলে রেখেছে অদিতি হায়াতকে। ভার্সিটির রাস্তা ধরে এগোচ্ছে ও। সব ছাত্রছাত্রী বড় বড় চোখ করে ধ্রুবকে দেখছে। ধ্রুব ইয়ামিনের কোলে ওর গার্লফ্রেন্ড। ধ্রুব নির্বিকার এসবে।
রাফ অ্যান্ড রাফ ধ্রুবকে এমন প্রেমিক রূপে দেখে কেউ কেউ ভিডিও করে ফোন বের করতে ধ্রুব এবার ভ্রু কুচকালো। পরপর ভয়াবহ এক গর্জন ছেড়ে বলল, আজ একটা শালার হাতে ফোন উঠলে এখানে গেড়ে রাখবো। ওই শালাদের মেয়ে ছেলে দেখবে না এই ধ্রুব। ধ্রুব চিৎকারে কেঁপে উঠল সম্পূর্ণ জায়গাটা। সঙ্গে সঙ্গে সবাই ফোন রেখে চুপচাপ দাঁড়িয়ে রইল। ধ্রুব অদিতিকে কোলে নিয়ে এগোচ্ছে বড় বড় পায়ে। উবার ততক্ষণে এসে গেছে। ধ্রুব অদিতিকে পেছনের সিটে শুইয়ে দিল। ইমন বলল, তুই আয় ওর সঙ্গে, বাইকের চাবি দে, আমরা বাইক করে আসছি। আবারও কি করবে ধ্রুব? যাবে ওকে নিয়ে? কেন যাবে? কোন অধিকারে? ধ্রুব এত ভালো মানুষই কেন করছে? ও তো খারাপ প্রাণী। ধ্রুব তাকালো, দেখলো গাড়িতে আধা শোয়া অজ্ঞান অদিতিকে। তারপর আর নিজের মনকে কিছুই ভাবার সুযোগ দিল না। নিজেই নিজের হীনমন্য মনের সঙ্গে বেইমানি করে পকেট থেকে বাইকের চাবি বের করে ইমনের হাতে দিল। ইমনের বাইকের চাবি হাতে নিয়ে চোখ টিপে বলল, অল দ্য বেস্ট। ধ্রুব উত্তরে নীরব থাকলো। ওর চোখ তখনও অদিতির চোখে মুখে ঘুরছে। 3 ইডিয়ট চলে গেল ধ্রুব অদিতিকে একা রেখে। অদিতি জেগে থাকলে, এসব দেখলে হয়তো আতঙ্ক সেখানেই মূর্ছা যেত। ও একটা ছেলের কোলে চেপে এত দূর এসেছে, ওরা একসঙ্গে গাড়িতে। ব্যাপারগুলো ভুতুরে অনুভূতি দিত অদিতিকে, কিন্তু আপাতত এসব দেখছে না। অজ্ঞান অবস্থায় মেয়েটার আতঙ্কবিহীন চেহারাটা ভালো দেখাচ্ছে। ধ্রুব একবার অদিতির দিকে চেয়ে দেখলো, পরপর আবার গাড়ির দরজা লাগিয়ে ড্রাইভিং সিটের পাশে উঠে বসলো। উবার ড্রাইভারকে পাশের হাসপাতালের অ্যাড্রেস দিতে গাড়ি স্টার্ট হলো। ধ্রুব ওর বাম হাত জানালার বাইরে হেলান দিয়ে হাতের আঙ্গুল কপালে চেপে চুপচাপ বসে রইল পুরোটা সময়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।